দেখো দেখে দেখো চ্যাপ্টার কত তোমাদের? চ্যাপ্টারের নাম হচ্ছে জীবনী শক্তি। চ্যাপ্টারের নাম কি? জীবনী শক্তি। জীবনী শক্তি উদ্ভিদের জন্য যেমন প্রয়োজন, প্রাণীদের জন্য তেমনিভাবে প্রয়োজন। কিন্তু আমরা আজকে পড়ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কি উদ্ভিদের জীবনী শক্তি। উদ্ভিদের জীবনী শক্তি তার মানে কি উদ্ভিদ তার জীবন ধারণ করার জন্য যে শক্তি পায় সেই শক্তিটা কেমনে পায়, কোথেকে আসে, সেটার সোর্স কি, সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে? তোমরা সবাই কি এটিপি শব্দটা শুনছো আগে কখনো? এটিপি কি কেউ বলতে পারবা? মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের ক্ষেত্র মানে কিছুটা ঠিক আছে, আবার কিছুটা হচ্ছে তোমার রান্না থেকে সৌরশক্তির আলো এই রান্নাকে ওটাকে শক্তিতে রূপান্তর করে মানে আমাদের প্রজাতান্ত্রিক রানাম অংশটা হ্যাঁ ওখানের মধ্যে মেনলি বিক্রিয়াটা হয়। আচ্ছা, এই অ্যাটিপিটা কি? অ্যাটিপিটার আর একটা নাম আছে, এটা কি বলে? জৈব মুদ্রা। এটার নাম কি? জৈব মুদ্রা। কারণ কি জানো? এই অ্যাটিপির মাধ্যমে হচ্ছে তোমার উদ্ভিদ যে শক্তিগুলো পায় সেই শক্তি প্রথমে অ্যাটিপির মাধ্যমে জমা থাকে। অ্যাটিপির মাধ্যমে কি থাকে? জমা থাকে। তো যখন উদ্ভিদের কোনো রকমের শক্তির প্রয়োজন হয়, উদ্ভিদের ডালপালা বৃদ্ধি করতে আমাদের যেমন প্রাণীদের ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় না, আমরা হাত পা দিয়ে নাড়াচ্ছি, আমাদের সাথে এতগুলো কাজকর্ম করতেছি, কোনো শক্তির প্রয়োজন না, তেমনিভাবে উদ্ভিদের প্রয়োজন কিনা? উদ্ভিদের যখন প্রয়োজন তখন এই অ্যাটিপিকে ভেঙে সে হচ্ছে অ্যাডিপি তৈরি করে। অ্যাডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। ঠিক আছে? এই যে শক্তি এই অ্যাডিপি থেকে যে এই অংশে ভাঙে, হ্যাঁ, এই ভাঙতে একটা শক্তি বের হয়। এটা একটা কি বের হয়? শক্তি বের হয়। সেই শক্তিটাই কাজে লাগায় উদ্ভিদ কি করে? তার ফিজিক্যাল গ্রোথ বা তার যে কার্যক্রম সেটা পরিচালনা। ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক কথা। আমরা এভাবে শুরু করবো না, আমরা একদম বেসিক থেকে শুরু করবো। একদম কি থেকে শুরু করবো? বেসিক থেকে। জীবনী শক্তির একদম শুরুতে তোমাদের এখানে একটা চিত্র আছে, একটা চিত্র আছে। এই চিত্রটা আমি আগে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চিত্রের পুরো চ্যাপ্টারটা যদি আমরা সামারি করি, এই চিত্রটাই হচ্ছে আমাদের মেনলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে তোমার, দেখো সর্বপ্রথম লেখা আছে এখানে অ্যাডিনোসিন লেখা আছে, অ্যাডিনোসিন। তারপর লেখা আছে অ্যাটিপি লেখা আছে। অ্যাটিপির পূর্ণরূপ কেউ বলতে পারবা? আয়োডিন ট্রান্স অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাটিপির পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা যদি এই চ্যাপ্টারটা বিস্তারিত করতে যাই অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? এখানে অ্যাডিনোসিন কি সেটা বোঝার আছে, আবার ট্রাই কেন ইউজ করা হচ্ছে, ফসফেট কেন আসতেছে এখানে, আবার অ্যাডিনোসিন ফসফেট ট্রাইফসফেট এটা ভেঙে আবার অ্যাডিনোসিন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট কেন তৈরি করতেছে, সব কিছু আস্তে আস্তে পড়ো, বেসিক বুঝে পড়ো। তোমাদের কোনো সমস্যা? যদি একদম বেসিক থেকে পড়ে কোনো সমস্যা? আচ্ছা, সবার প্রথমে এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যাবে সেটা হচ্ছে ফটোসিনথেসিস। সেটা কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। ঠিক আছে? এই ফটো শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? আলো। ফটো শব্দের অর্থ কি? আলো। কিন্তু আমরা এই চ্যাপ্টারে সব ফটো শব্দের অর্থ আলো শিখবো না, শিখবো আলোর ফোটন। কি শিখবো? আলোর কি? ফোটন। কিন্তু আলো কিন্তু ডিরেক্ট কাজে লাগায় না। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানি ব্যবহার করে ক্লোরোফিলের সহায়তায় পাতার মেসোফিল টিস্যুতে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে, ফলশ্রুতিতে যে অক্সিজেন উৎপন্ন হয়, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি, আবার আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আবার সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। এটা ইটস আ সার্কেল। সার্কেলটা চলতে থাকে না? এই যে চলতে থাকে, এই চলার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, সবথেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এটা আলো। আলো ছাড়া সালোক সংশ্লেষণ সম্ভব না। সালোক সংশ্লেষণ ঘটার জন্য চারটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। কয়টা জিনিস দেখো? সালোক সংশ্লেষণের গুরুত্বপূর্ণ এলিমেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট লিখো। উপরে লিখো ফটোসিনথেসিস। আচ্ছা, এই শব্দটা একটু ব্যাখ্যা করে দিই আমি। সিনথেসিস শব্দটা হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ সিনথেসিস শব্দ কি? সংশ্লেষণ বা ভাঙন। ভাঙন বা কি? ভাঙন। যেহেতু তোমার এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই আলোর সাহায্যে এর সাহায্যে আলোর সাহায্যে আমরা যেহেতু পানিকে ভাঙতে পারি, মানে ভাঙা হয় কোনো একটা কিছু ভাঙা হয়, কোনো একটা বস্তুকে ভাঙি আমরা, সেজন্য এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ফটোসিনথেসিস। এখানে আমরা আলোকে ভাঙি না, আলোর সাহায্যে ভাঙি, আলোকে ভাঙি না, আলোর সাহায্যে ভাঙি। কাকে ভাঙি সেটা আমরা পরে দেখো, ঠিক আছে? আপাতত এটা দেখো, একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ফটোসিনথেসিসের জন্য। ইম্পর্টেন্ট এলিমেন্ট লিখো, বলি ইম্পর্টেন্ট এলিমেন্ট। দেখছো? ওই নামটা দাগ দাও সাইডে করে, সাইডে দাগ দিয়ে সবার আগে লিখো কার্বন ডাই অক্সাইড। কি? কার্বন ডাই অক্সাইড। তারপর লিখো ওয়াটার, পানি। তারপর লিখা হচ্ছে CHLO ROBHYL, ক্লোরোফিল, বাংলায় লিখো ক্লোরোফিল। একটা লিখো আলো, আলো বা এখানকার সূর্যের একটা চিহ্ন দাও, চিহ্ন দিয়ে এখানে দেখো সূর্যের যে আলোর যে ফোটন, আলোর যে ফোটনটা কি কেউ বলতে পারবা? হচ্ছে আলো থেকে বের হওয়া একটা কণিকা, আলো থেকে বের হওয়া একটা কণিকা, কণা না কি কণিকা, কণিকার কণার মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? লিখছো? লেখা শেষ? এবার একটু বিক্রিয়াটা সমাধান দাও। আমরা কিভাবে অক্সিজেন পাই, কেউ বলতে পারবা? এই যে আমরা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা বলতেছি না অক্সিজেন আসে, আর অক্সিজেনটা আসে কোথেকে? উদ্ভিদ থেকে তো বুঝলাম, কিভাবে আসে? রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, কিভাবে আসে সেটা বলতে পারবা? কোথায় হয় এই বিক্রিয়াটা, কোথায় হয় এবং কিভাবে আসে? সব পাতায় কি হইতে পারে? সবুজ পাতা, সবুজ পাতা। এই যে ক্লোরোফিল লিখলাম না, ক্লোরো শব্দের অর্থ কি? ক্লোরো শব্দের অর্থ কি? ঠিক বলছো তো, বড় করে বলো। সবুজ। ক্লোরো শব্দের অর্থ ক্লোরোফিল, তাই তো? ক্লোরো শব্দের অর্থ হচ্ছে গ্রিন বা সবুজ। কি? সবুজ। আর ফিল শব্দের হচ্ছে পিগমেন্ট। কি বাংলায় যদি বলি? রঞ্জক। সবুজ রঞ্জক পদার্থ। ঠিক আছে, লিখো। সবই ইম্পর্টেন্ট, পরে গিয়ে বুঝবো। দেখো এই খুঁটিনাটি, এই জিনিস, এই শব্দগুলোই ইম্পর্টেন্ট। দেখছো? ক্লোরো হচ্ছে সবুজ, ফিল শব্দ হচ্ছে রঞ্জক। সবুজ রঞ্জকটাই মূলত আমাদের কাজ করে সালোক সংশ্লেষণ ঘটাতে। বুঝতে পারছো? সালোক সংশ্লেষণ ঘটাতে কাজ করে কে? এই সবুজ রঞ্জকটাই মূলত কাজ করে। সংশ্লেষণের জন্য তোমার সবুজ পাতা লাগে, কারণ ক্লোরোফিল ছাড়া তো তোমার সালোক সংশ্লেষণ সম্ভব না। চারটা গুরুত্বপূর্ণ এলিমেন্টের মধ্যে ক্লোরোফিল ছিল না? এই গুরুত্বপূর্ণ চারটা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা যদি বাদ যায় তাহলে সালোক সংশ্লেষণ ঘটবে না, তাই না? চারটা এলিমেন্ট যেগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে সূর্যালোকের যে ফোটন। এই চারটা একদম কি বলে বেসিক নিড সালোক সংশ্লেষণের জন্য। তো ক্লোরোফিল মানে হচ্ছে তোমার সবুজ পাতা যেই রঞ্জক, সেটাকে ক্লোরোফিল বলতেছি আমরা, তাই না? এই সবুজ পাতার রঞ্জকটা যদি আমরা না থাকে তাহলে আমাদের সালোক সংশ্লেষণ সম্ভব না। একটা গাছ আঁকি, ঠিক আছে? গাছ কি করে? সবার প্রথমে মাটি থেকে কিনে পানি নেই, বেসিক যেটা অন্যান্য উপাদান তো থাকে, মিনারেলস থাকে বিভিন্ন ধরনের। সবার প্রথম যদি পানি নেই, ঠিক আছে? আচ্ছা, এই পানিটা কোন প্রক্রিয়া গাছের মধ্যে ঘটে কেউ বলতে পারবা? অবিশ্রবণিক প্রক্রিয়া কি হয়? অবিশ্রবণিক প্রক্রিয়া কি হয় জানো? এখানে আমি যদি তোমাদেরকে সহজভাবে বোঝাতে চাই, এখানে অসংখ্য টিস্যু থাকে যেগুলোকে আমরা জাইলেম টিস্যু বলি, তাই না? জাইলেম টিস্যু প্রত্যেকটা মূলগ্রন্থ থেকে শুরু করে একদম প্রত্যেকটা পাতা পর্যন্ত বিস্তৃত থাকে। কি পর্যন্ত? একদম পুরো পাতা পর্যন্ত এই জাইলেম টিস্যুটা বিস্তৃত থাকে, ঠিক আছে? এখন অবিশ্রবণিক প্রক্রিয়া যখন তোমার উদ্ভিদের মধ্যে যখন প্রস্বেদন ঘটে তখন পানির পরিমাণ কমে যায়, কারণ প্রস্বেদন প্রক্রিয়া সে কী করে? তার যে পত্ররন্ধ্র সেটার মাধ্যমে পানি ছেড়ে দেয়, তার কারণে পানির একটা কমতি দেখা যায়। আমাদের মধ্যে যখন পানির কমতি দেখা যায় আমরা কী করি? পানি খাই না? তখন এবার সে কী করে? পানি শোষণ করে। কোন প্রক্রিয়ায়? অবিশ্রবণিক প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়?
জাইলেম টিস্যুর মাধ্যমে তোমার প্রত্যেকটা পাতায় আসে। এখন একটা পাতার বিক্রিয়া আমি তোমাকে দেখাচ্ছি, এটা সবথেকে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা, ঠিক আছে? কেমন মনস্থ থাকবে না, একটু খেয়াল করো। একটা পাতায় কিভাবে হয় সেটা আমি একটু দেখি, পাতায় প্রথমে পানি আসলো, ঠিক আছে? প্রথমে কি আসলো? পানি আসলো। এই পানিটা এসে প্রথমে পানিটা ভেঙে যাবে। কিসের সাহায্যে ভাঙবে? কিসের সাহায্যে ভাঙবে? সূর্য থেকে যে ফোটন আসবে না, সূর্য থেকে কি আসবে? ফোটন বলতে একটা কণিকা, সেই কণিকাটা হচ্ছে এই পানিকে ভাঙবে। কাকে ভাঙবে? পানিকে ভাঙবে। পানিকে ভেঙে তিনটা উপাদান তৈরি করবে। সবাই এই চিত্রটা একটু আঁকো কষ্ট করে। তিনটা উপাদানে ভাঙবে, সেই তিনটা উপাদান আমি লিখে দিচ্ছি। তিনটা উপাদানে ভাঙলো, পানিকে ভাঙলো। কয়টা উপাদানে? তিনটা উপাদানে। একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন সম্পর্কে তো আমাদের সবার আইডিয়া আছে, তাই না? এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের উদ্ভিদের কাছে কাজে লাগবে। আর একটা যেটা ভাঙলো H+, H+টা কি কেউ বলতে পারবা? হাইড্রোজেন আয়ন, বা এটাকে আমরা বলি প্রোটন। এটাকে আমরা কি বলি? প্রোটন। আচ্ছা, এটাকে কেন প্রোটন বলছি কেউ জানো? কেউ? তোমরা সবাই কেমিস্ট্রি হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়ছো? প্রথমত আইডিয়া থাকার কথা এটা, যে যখন একটা পরমাণু ধরো এটা হাইড্রোজেন, ঠিক আছে? একটা পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে, সে পজিটিভ আয়ন হবে নাকি নেগেটিভ আয়ন হবে? পজিটিভ আয়ন হবে না? কি ত্যাগ করলে? ইলেকট্রন ত্যাগ করলে। এই হাইড্রোজেনটা কি করছে? এই পানির মধ্যকার যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করছে। কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করে সে পজিটিভ আয়ন হয়ে গেছে। কি হয়ে গেছে? পজিটিভ আয়ন হয়ে গেছে। একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে না, ইলেকট্রনটা আমি এখানে দেখাচ্ছি। কোনো সমস্যা? কনফিউশন? এই হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাকে আমি প্রোটন কেন বলছি? প্রোটন বলতে কি বোঝায়? প্রোটন বলতে কি বোঝায়? পজিটিভ চার্জযুক্ত কণা নাই কণিকা? কোনটা? কণিকা। কণার কণিকার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? পজিটিভ চার্জযুক্ত কণিকা, এটাকে প্রোটন কেন বলতেছি জানো? যখন সে হাইড্রোজেন প্লাস হয়, তার মধ্যে কোনো ইলেকট্রন থাকে? কারণ হাইড্রোজেনের আমরা জানি ভর সংখ্যা কত? হাইড্রোজেনকে আমরা এইভাবে প্রকাশ করি না, ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে না? ইলেকট্রন আছে। যখন এই বিক্রিয়াটা ঘটলো, সে হাইড্রোজেন প্লাস হয়ে গেল একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তার কি কোনো ইলেকট্রন থাকবে? হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রন আছে? তার ইলেকট্রন নাই, তার প্রোটন আছে একটা, তার ভর সংখ্যা 1। তার ভর সংখ্যা 1, তার প্রোটন আছে একটা। এমনিতে হাইড্রোজেন নিউট্রন থাকে? নিউট্রন থাকে? নিউট্রন থাকে না। নিউট্রন যদি থাকতো তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা 2 হয়ে যেত, তাই না? ভর সংখ্যা। তার মানে হচ্ছে এটা H+, এখানে শুধু প্রোটনই আছে, নিউট্রনও নাই, ইলেকট্রন নাই, সেজন্য আমরা এটা বলছি প্রোটন। আন্ডারস্ট্যান্ড? কোথাও যদি থাকে H+, তার মানে সেটা কি? প্রোটন। কারণ সে প্রোটন ধারণ করে, তার মধ্যে কোনো ইলেকট্রন নাই, তার মধ্যে কোনো নিউট্রন নাই। বুঝতে পারছো? সমস্যা হচ্ছে বুঝতে? এই যে অক্সিজেনটা পাইলাম, এই অক্সিজেনটা ছেড়ে দেয়। এই অক্সিজেনটাই সে ছেড়ে দেয় পাতার যে মেসোফিল টিস্যু আছে না, মেসোফিল টিস্যুর মধ্যে যে তোমার ভ্যাকুল থাকে, লিফ ভ্যাকুল বা পত্ররন্ধ্র যেগুলো থাকে, সেগুলোর মাধ্যমে ছেড়ে দেয়। আর এই অক্সিজেনটাই আমরা গ্রহণ করি। তাদের কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে অনেক সময় কি হয়, সে পর্যাপ্ত পরিমাণে যদি সে পানি না পায়, পর্যাপ্ত পরিমাণে যদি সে মূল রুম থেকে পানি তুলতে না পারে, হ্যাঁ, তারা মনে করেন একটা টিউবওয়েলের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? টিউবওয়েলে আমরা কি করি, যখন একটা প্রেশার ক্রিয়েট করি, তখন কি হয়, প্রেশার যখন হাই প্রেশার লো প্রেশার ডিফারেন্স হওয়ার কারণে উপর থেকে নিচে থেকে পানি উঠে না, তার যদি ভিতরে পর্যাপ্ত পরিমাণে যদি পানি, সে যদি পানি যদি তুলতে না পারে, তার যদি সেই পরিমাণে অ্যাবিলিটি না থাকে, তখন সে নিজের ভিতরে যে পানিগুলো আছে সেগুলো কাজে লাগাতে একসময় সে মারা যায়। যখন সে যথেষ্ট পরিমাণ পানি না দিলে মারা যায় কেন? এই কারণেই মারা যায়। তুমি যদি যথেষ্ট পরিমাণ তাকে পানি দিতে না পারো, সে তার মধ্যে ফটোসিনথেসিস হবে, যথেষ্ট পরিমাণ পানি দিতে না পারলে হবে না, যার কারণে উদ্ভিদ মারা যায়। বুঝতে পারছো? এই প্রক্রিয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের দুটো পর্যায় আছে। কয়টা পর্যায় আছে? দুটো পর্যায়। একটা হচ্ছে আলোক পর্যায়, বলি সালোক সংশ্লেষণের পর্যায় বলি।
আজকে পুরো ক্লাসটা যদি করি তোমাদেরকে এই চ্যাপ্টারটা প্রথম পেজ থেকে আমি করতে পারবো না, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। তোমাদেরকে যদি আমি বোঝানো শুরু করি অনেক কিছু বোঝার আছে, আস্তে আস্তে বোঝাই। কি বলো? তারপরে আছে কোনো সামনে কোনো এক্সাম আছে? ঈদের পরে তো, ঈদের পরে, ঈদের তো চিন্তা ঠিক আছে। আচ্ছা, একদম ছোট করে বলি, ঠিক আছে? আলোক পর্যায় মানে কি? সেখানে আলো কাজে লাগবে। আমি এখন যে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা দেখাইলাম পুরোটাই হচ্ছে এখানে আমি যেরকম করে দেখাইলাম সেটাই হচ্ছে হবে। কি হবে? চারক অংশের জন্য যে চারটা এলিমেন্ট করলাম, হ্যাঁ, এই চারটা এলিমেন্টের মধ্যে দুইটা কাজ করবে বিক্রিয়ক হিসেবে, দুইটা কাজ করবে প্রভাবক হিসেবে। বিক্রিয়ক আর প্রভাবক কি সেটা জানো? বিক্রিয়কের প্রভাবক তৈরি হয় না, প্রভাবক হচ্ছে সাহায্য করে, বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার গতি বাড়ায়, তাদেরকে বলা হয় প্রভাবক। তাদের কি বলে? তোমরা যখন একজন একজনের সাথে ঝগড়াঝাটি করো, হ্যাঁ, ধরো দুজনের সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে? একজন হচ্ছে মোহাম্মদপুর, একজন হচ্ছে মিরপুর, মাঝখানে দেখবে একটা আসছে, এর মারে হচ্ছে বেশি বাড়াবাড়ি করে, এ হচ্ছে প্রভাবক। উস্কায় দেয়, যে হচ্ছে উস্কায় দেয় সে হচ্ছে প্রভাবক, যে হচ্ছে উস্কায় দেয় সে কি? প্রভাবক। বুঝতে পারছো? সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। হ্যাঁ হ্যাঁ, আলো আর ওই যে ক্লোরোফিল, আলো আর ক্লোরোফিল কিন্তু বিক্রিয়া করে না, ক্লোরোফিল প্রভাবক হিসেবে কাজ করে। ক্লোরোফিল কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে? প্রভাবক তাদেরকেই বলে যারা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করবে বা বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, বিক্রিয়ার গতি বাড়িয়ে দিবে, ঠিক আছে? কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ওই যে ওই প্যান্টটার মধ্যে যে হচ্ছে কোনো সামনে দাঁড়ায় না, কিন্তু ঠিকই উস্কানি দিয়ে দেয়, ঠিক আছে? দেখো আলোক পর্যায়ে কি হয়, দেখো এ দেখো যে ভিডিওটা এতক্ষণ দেখাচ্ছিলাম ওটাই হবে। আমি ভিডিওটা লিখতেছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানো না। 6 অণু কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড কত অণু? 12 অণু পানির সাথে বিক্রিয়া করে। তাহলে এই দুটো কি? এই দুটো কি বিক্রিয়া করে? এই দুটো বিক্রিয়া করে। আর হচ্ছে এই যে আলো থেকে কি আসে? ফোটন আসে। আলো থেকে কি আসে? ফোটন আসে। আমরা চাইলে বাংলায় লিখতে পারো, ঠিক আছে? আলো থেকে বাংলায় লিখতে, ঠিক আছে? আমার বাংলায় লিখতে বাংলায় লিখতে পারবো। এখন তো সুন্দর না হওয়ার জন্য নাম্বার কাটতে হবে, বুঝছো? দুই মার্ক কাটতে হবে। ক্লোরোফিলের সহায়তা, এই দুইটা কি প্রভাবক? এই দুইটা কি প্রভাবক? এরা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না, ঠিক আছে? কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করবে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া। এখানে একটা উৎপাদক বলতে কি বোঝায় সবাই জানো? বিক্রিয়কের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে জিনিসটা উৎপাদন হবে সেটাকে আমরা উৎপাদক বলছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? উৎপাদকের মধ্যে এখানে একটা উৎপাদক আসবে, আমি লিখব না, ঠিক আছে? আমি লিখি যে এখানে বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন করবে 6 অণু হচ্ছে তোমার অক্সিজেন, 6 অণু হচ্ছে পানি। অণু বলতেছি, বুঝতেছো তো? অণু বলতে কি বোঝাচ্ছি? আচ্ছা, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, আর এখানে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইম্পর্টেন্ট যৌগ উৎপন্ন করবে, গ্লুকোজ। গুড, গ্লুকোজ C6H12O6। আচ্ছা, আমাকে বলতে পারবা এই যে বিক্রিয়া হইলো, হ্যাঁ, এই বিক্রিয়া যে হইলো, এখানে মেইন অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে মেইন কোনটা, তাদের মানে নিয়ত ছিল কোনটা? কোনটা তৈরি করার জন্য? গ্লুকোজ তৈরি করার জন্য না? মূলত এই বিক্রিয়াটা হয়েছে কারণ এই গ্লুকোজের মাধ্যমে তো শক্তিটা পাচ্ছে। অক্সিজেন থেকে কি উদ্ভিদ শক্তি পাবে? উদ্ভিদের খাদ্যে কি কাজ আছে যে সে অক্সিজেন উৎপন্ন করবে? সে অক্সিজেন ছেড়ে দিচ্ছে আমাদের জন্য, তাই না? সে পানি তো কাজে লাগবে, কিন্তু এই মেইন এলিমেন্ট কোনটা? এই গ্লুকোজ। তারপরে এই দুটো কি বাই প্রোডাক্ট। এই দুটো কি বাই প্রোডাক্ট মানে কি জানো? বাই প্রোডাক্ট মানে কি জানো? ওই বেকারিতে দেখবা পাউরুটি করে না? তো নির্দিষ্ট শেপের যখন পাউরুটি করে তখন দেখবা কি ওখানে কিছু গ্যাল থাকে, সেই পদের গ্যাল থাকে, ঠিক আছে? এগুলো দিয়ে পাউরুটি তৈরি করে। তো যখন চাপ দেয় চারপাশ থেকে কিছু জিনিস বাইরে চলে আসে না? মেইন পাউরুটির বাইরে কিছু আংশিক এক্সট্রা থাকে না, এক্সট্রা, ওটা হচ্ছে বাই প্রোডাক্ট, উচ্ছিষ্ট অংশ। আমরা এই উচ্ছিষ্ট অংশ কি করি? গ্রহণ করি। আমরা এই উচ্ছিষ্ট অংশ কি করি? গ্রহণ করি। বুঝতে পারছো?
বুঝতে পারছো? আলোকের যে পর্যায় আছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা কি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় মানে যেখানে আলোর প্রয়োজন, আলোর প্রয়োজন মানে কি সেখানে ফোটন থাকবে এবং ক্লোরোফিল থাকবে, এই বিক্রিয়াটা উৎপন্ন করবে। এখানে মেইন যে জিনিসটা উৎপন্ন করে, এখানে তিনটা এলিমেন্ট উৎপন্ন হয়। একটা হচ্ছে অ্যাটিপি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যাটিপি উৎপন্ন হয়। দেখো, অ্যাটিপি উৎপন্ন হয়। এই তিনটা, এই চ্যাপ্টারটা যদি বুঝো তাহলে অনেক সহজ। না বুঝলে পরীক্ষায় আগে গিয়ে কিছু মাথায় ঢুকবে না। কারণ এখন আমি শ্বসনের চ্যাপ্টার, শ্বসনের টপিকটা এখনো খুলিনি। শ্বসনেরটাতে বোঝা লাগবে, শ্বসনের যেগুলো আছে সেগুলো বোঝা লাগবে। তিনটা জিনিস উৎপন্ন হয় কি, একটা হচ্ছে অ্যাটিপি, একটা কি অ্যাটিপি। অ্যাটিপি এখানে লিখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, পাশে লিখো অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, হ্যাঁ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা বাংলা লিখো, ঠিক আছে? এটা আমার ইংলিশ লিখতে খবর হয়ে যাবে। এটা বাংলা লিখো, নিকোটিনামাইড, 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 অ্যাডিনিন, ডাই নিউ নিউ হচ্ছে নিউক্লিওটাইড, ফসফেট। এই নিকোটিনামাইড এন, অ্যাডিনিন এ, ডাইনিউক্লিওটাইড ডি, ফসফেট ডি। আর এই এইচটা একটা পরিচিত। আর হাইড্রোজেন প্লাস, এটা কি বলছি আমরা? প্রোটন। এটা কি বলছি? এই লিখছো তুমি? এমনি তো মাত্র 8 লিখো, তাদের লিখো। আমি যদি লেখা না পাই আমি, হ্যাঁ স্যার অ্যাডিনিন, অ্যাডিনিন, নিকোটিনামাইড, অ্যাডিনিন। সবাই লিখো, আমি লেখা চেক করবো, আমি ক্লাস শেষ হওয়ার পর লেখা চেক করবো, লাইন লাইন, এক লাইন বাই লাইন লেখা চেক করবো। নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। ঠিক আছে? অ্যাডিনিন তোমরা এতটুকু জানো, তোমাদেরকে বেসিক দিয়ে তো করা নাই, তোমাদেরকে তাদেরকে শিখাই যে তোমার এই আলোক নির্ভর পর্যায়ে, কোন পর্যায়ে? আসলে আলোক নির্ভর পর্যায়ে অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট আর পিআই, পিআই মানে হচ্ছে ফসফেট। এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। কি ফসফেট? ইনঅর্গানিক। ইনঅর্গানিক শব্দের অর্থ কি জানো? অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক মানে কি? জৈব, জৈব কি? অজৈব। আর ইনঅর্গানিক মানে কি? অজৈব। অজৈব, তাই তো? অজৈব ফসফেট আর হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এই দুটো মিলিত হয়ে অ্যাটিপি তৈরি করে। কি তৈরি করে? অ্যাটিপি তৈরি করে। কি তৈরি করে? অ্যাটিপি তৈরি করে। এখন এই এই অংশটা খুব ইম্পর্টেন্ট, দেখো। আর এই যে অ্যাটিপি যেটাকে আমরা বলছি না, এই অ্যাটিপি, অ্যাটিপিটা হচ্ছে মূলত আমাদের কি শক্তি ভান্ডার বা জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, যেটা এটা অনেকগুলো নাম আছে। লিখো জৈব মুদ্রা, লিখে রাখো পাশে। অ্যাটিপির আরেক নাম জৈব মুদ্রা, বা ইংলিশে যদি বলি বায়োলজিক্যাল কয়েন। কি কয়েন? বায়োলজিক্যাল কয়েন। আচ্ছা তোমরা কয়েনের সাথে কি করো? কয়েনের কাজ কি? কয়েন কি? কয়েন দিয়ে কি করো তোমরা? জিনিস কিনো। এই অ্যাটিপিটাও হচ্ছে সেম টাইপেরই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। যখন উদ্ভিদের দেহে শক্তি সংরক্ষণের প্রয়োজন হয়, অর্থাৎ তার আর কোনো কাজ নাই, এখন তার এখন শক্তি সংরক্ষণ করে রাখলেও কোনো সমস্যা হবে না, তার পাতা বৃদ্ধির জন্য কোনো শক্তির প্রয়োজন নাই, তখন কি করে এই অ্যাডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট, এটার সাথে অজৈব ফসফেট এটা যুক্ত হয়ে অ্যাডিপি তৈরি করে। এবং অ্যাডিপিটা উদ্ভিদের মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। কি হিসেবে সঞ্চিত থাকে? শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এটাকে বলা সেজন্য কি বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন, আমাদের যেমন কয়েন থাকলে আমরা কি করি, পরবর্তীতে সেই কয়েনগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনতে পারি না, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনতে পারি না, যার কিছু দরকার আমরা কিনতে পারি, তাই না? আমাদের যেমন কয়েন গুরুত্বপূর্ণ ওদের দেহে,
তার যে শক্তি, সেই শক্তিগুলো পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ? অ্যাটিপি। কি গুরুত্বপূর্ণ? অ্যাটিপি। তাহলে অ্যাটিপি কি হিসেবে কাজ করে? জৈব মুদ্রা হিসেবে কাজ করে। আর যখনই শক্তির প্রয়োজন তখন কি করে জানো? অ্যাটিপিটা ভেঙে যায়। এই অ্যাটিপিটা কি হয়ে যায়? অ্যাটিপিটা ভেঙে যায়। এদিকে এখানে খেয়াল করো, এই অংশটা গুরুত্বপূর্ণ। অ্যাটিপি ভেঙে আবার এই অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, ঠিক আছে? কারণ এই অ্যাটিপি ভেঙে অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, এই ভাঙার মধ্যে একটা শক্তি বের হয়। কি বের হয়? শক্তি। দেখো, যখন অ্যাডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে অ্যাডিপি তৈরি করে, এখানে বাইরে থেকে শক্তি দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়, উদ্ভিদের শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? উদ্ভিদের শক্তির প্রয়োজন হয়। আর এই প্রয়োজনীয় শক্তিটা কোত্থেকে পায় উদ্ভিদ? ওই যে আমি যে বিক্রিয়া দেখাইলাম না, ওই বিক্রিয়া থেকে শক্তিটা পায়। এবং সেই শক্তির মাধ্যমে এই অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে অ্যাডিপি তৈরি করে। অ্যাডিপি এবার উদ্ভিদের মধ্যে কি থাকে? সংরক্ষিত থাকে। যখনই উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় বা ধরো পাতা বৃদ্ধির জন্য শক্তির প্রয়োজন হয় বা যে কোনো কাজের জন্য উদ্ভিদের শক্তির প্রয়োজন, তখন এই অ্যাডিপি ভেঙে যায়। অ্যাডিপি ভেঙে অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। আর এই ভাঙার মধ্যে যে শক্তিটা বের হয়, বুঝতে পারছো? এই শক্তির মাধ্যমে হচ্ছে উদ্ভিদ নিজের কাজে লাগে। এই শক্তিটাই মূলত উদ্ভিদ কি করে? নিজের কাজে লাগে। বুঝতে পারছো? আমাকে এই 30 সেকেন্ড আমাকে সমাজ করে বলতে পারবো আমি এখন পর্যন্ত এই জিনিসটা কি বুঝাইছি? আমাকে এতটুকু বলতে পারতে হবে যে অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট যদি জোড়া লাগে তখন কি শক্তি বের হয় নাকি শক্তির প্রয়োজন হয়? সেই শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা, সেই কাঙ্ক্ষিত শক্তিটা কোত্থেকে পাই? ওই যে আমি সালোক সংশ্লেষণ বিক্রিয়া দেখাইলাম না, ওই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে শক্তিটা পাই। শক্তিটার মাধ্যমে এটিপি উৎপন্ন করে এটিপি। পরবর্তীতে যখন উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় তখন কি এই অ্যাটিপিটা ভেঙে যায়। অ্যাটিপিটা ভেঙে এই অ্যাডিনোসিন ফসফেট আর ইনঅর্গানিক ফসফেট, এই অ্যাডিনোসিন ডাইফসফেট আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়, শক্তি বের হয়ে যায়। আর এই শক্তিটা উদ্ভিদ নিজের কাজে এই কনসেপ্টটাই হচ্ছে তোমাদের এখন বোঝানো। দেখো, তোমরা সবাই বায়োলজির এই অংশটা তো পড়ছো। এই সবাই এইবার একটা জিনিস খেয়াল করো, একদম বেসিকে চলে যাচ্ছে, একদম বেসিক। দেখো, আমরা সবাই তো তোমার ওই কি বলে নিউক্লিয়াস সম্পর্কে পড়ছি, তাই তো? নিউক্লিয়াস সম্পর্কে পড়ছি না? একদম বেসিকে চলে যাচ্ছে। কত বেসিক কত বুঝ বেশি। যদিও ভাবছে না চিত্রটা তোমরা নিজেদের মধ্যে অর্জন করো না, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থাকে, বাইরে থাকে না? কি ক্রোমাটিন তন্তু, বা এটাকে ক্রোমোজোম বলি। ক্রোমোজোম বলি বা ক্রোমাটিন তন্তু বলি। ক্রোমাটিন তন্তু কখন বলি জানো? যখন এটা আদি অবস্থায় থাকে বা প্রাইমারি অবস্থায় থাকে বা প্রাথমিক অবস্থায় থাকে, তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। যখন সেটা পরিণত অবস্থায় আসে তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। আর সেই ক্রোমোজোমের মধ্যে যে ধরনের বিক্রিয়া হয়, আমরা মাইটোসিস মিয়োসিস বিক্রিয়ায় ক্রোমোজোম সম্পর্কে জেনে আসছি। এবার এই ক্রোমোজোমকে যদি আমরা জুম ইন করি, জুম ইন যদি করি, বড় করে দেখি, তাহলে দেখবো যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ। ডিএনএ হচ্ছে তোমার আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা এলিমেন্টের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার স্ব বৈশিষ্ট্য ধারণ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ডিএনএ থেকে পাই আমরা। একটা মানুষকে তুমি আইডেন্টিফাই করতে পারো কিসের মাধ্যমে? ডিএনএর মাধ্যমে। ডিএনএর মধ্যে জিন থাকে। কি থাকে? জিন। এবং এই জিনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের জিন হচ্ছে আলাদা, একজন থেকে আরেকজনের জিন আলাদা। এবং এই জিনটা বংশ পরম্পরায় বেরি করে। বংশ পরম্পরায় বেরি করে মানে কি? বহন করে। তোমার পিতামাতার বৈশিষ্ট্য, তোমার আব্বু আম্মুর, আমার আব্বু আম্মুর যে জিনগত যে বৈশিষ্ট্য, সেটা আমার মধ্যে আছে। সেখানে দেখবা কি বাবা মার মতো অনেক সময় ছেলেরা হয়, তাই না? তাদের এই সাময়িক একটা ক্যারেক্টার থাকে ছেলে মেয়েদের মধ্যে। এই যে এই মিলটা আসে কোথেকে? ডিএনএ থেকে। ধরো একজন মানুষ, হ্যাঁ, তার ফ্যামিলি থেকে হারিয়ে গেছে, ধরো 30-40 বছর পর পাইছে, বাবা মায়ের দেখা পাইছে। এখন বাবা মা দেখা যাচ্ছে কি ছেলেকে চিনে না, ছেলেও বাবা মাকে চিনে না, চেহারার মধ্যে পরিবর্তন আসছে। তখন তাদেরকে একটা টেস্ট করানো হয়, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। কি টেস্ট? ডিএনএ টেস্ট। এবং এই ডিএনএ টেস্টের মাধ্যমে হচ্ছে মূলত তোমার আইডেন্টিফাই করা হয় যে আসলে সে তার ছেলে নাকি না। বুঝতে পারছো? এই ডিএনএটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ধারণ করার সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান। বুঝতে পারছো? তাহলে ডিএনএ শব্দের অর্থ, ডিএনএ লিখো, ডিএনএ এবার লিখাতে আসো। ডিএনএ এর পূর্ণ রূপ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড।
কেউ কেউ আমরা বলতে পারবো যে এখানে ডিঅক্সি রাইবোকেন ডিঅক্সি কেন আসছে জানো? দেখো না আমি দেখাচ্ছি, দেখো লিখছো এটা লিখছো, দেখো এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিএনএ। এই ডিএনএকে যদি আমরা ভাঙি, এটাকে যদি আমরা দেখতে চাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, আমরা কি দেখবো জানো? এই ডিএনএটা গঠিত কি হবে জানো? ধরো 10x 20x জুম আছে, ঠিক আছে, 100x জুম দিয়ে দেখলাম, ঠিক আছে, 100x জুম দিয়ে দেখলাম যে ডিএনএটার আকৃতি কিরকম জানো? এই দেখো ক্রোমোজোম যেগুলো দেখছো ডিএনএ আকৃতি এরকম হবে, কিরকম বাঁকা বাঁকা নদীর মতো, কিসের মতো? নদীর মতো। আর এখানে দেখবো অনেক অসংখ্য এরকম পেঁচানো থাকে, এটা পেঁচানো অংশ দেখ, এই একটা ডিএনএ তো আবার অন্য প্রান্তে হচ্ছে এরকম একটা অংশ থাকে, এই অংশে তো এইরকম দেখতে হয় না? এবার তো বুঝছো তাই না? এবার ডিএনএ এর মধ্যে কি থাকে সেটা আমরা একটু দেখবো, ডিএনএ এর মধ্যে কি থাকে সেটা একটু দেখবো। দেখো দেখো ডিএনএ এর মধ্যে প্রধানত তিনটা উপাদান থাকে। কয়টা উপাদান থাকে? মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, তিনটা কারণ আছে, বুঝছো? ডিএনএ এর কয়টা উপাদান? সর্বপ্রথম ডিএনএ এর মধ্যে প্রথম যে উপাদান থাকে সেটা হচ্ছে, লিখো সবাই লিখো, 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। আমি জানি না অন্য কোনো টিচার এই চ্যাপ্টার থেকে এখানে আসবে না, আমি আসতেছি, কারণ হচ্ছে তোমাদের চ্যাপ্টারের এই চ্যাপ্টারের মধ্যে যে খুঁটিনাটি শব্দ আছে সেই শব্দগুলোকে বিশ্লেষণ করার জন্য অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে। পেন্টোজ সুগার, পেন্টোজ 5টা সুগার, 5টা, অর্থাৎ একটা সুগার, সেই সুগারের মধ্যে 5টা কার্বন থাকে, সেটাকে আমরা নাম দিচ্ছি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড তোমাদেরকে কিন্তু নিউমোনিক আমি কি বলে সাংকেতিক চিহ্ন আমি দিচ্ছি না, আমি জাস্ট নাম লিখে দিচ্ছি, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। আর কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন দেখো তোমরা সবাই ডিএনএ নাম শুনছো, তার মানে তোমরা আরএনএ নামও শুনছো, তাই তো? রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, এর নাম কেন ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড জানো? ডিঅক্সি, ডি মানে কি? দুই, ডি মানে, আচ্ছা সবার আগে তোমার এই কয়েকটা কি তোমার যে পেজের যে উপরের অংশ আছে না, এই হচ্ছে না উপরের অংশে লিখে রাখো, মনো মানে হচ্ছে 1, মনো মানে 1, ডাই মানে 2, ডাই মানে 2, ট্রাই মানে 3, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, টেট্রা মানে, এবার বুঝবা কেন শিখাচ্ছি। পেন্টা মানে 5, পেন্টাও শিখে গেল, আমরা শিখে গেল, পেন্টা মানে 5। আর রাইবো দেখো ডাই ডি, এটা শুনতে কি মনে হচ্ছে না? ডাই আর ডি, ডিঅক্সি রাইবো বলতে বোঝায় কি জানো? এই যে পেন্টোজ সুগার আমি লিখলাম না, এটা কিরকম শেপের? পেন্টাগন, যদিও মানে হচ্ছে তোমার পঞ্চ আকৃতির শেপের হবে, আমি আঁকতে পারিনি, তারপরে তোমরা বুঝে নাও, ঠিক আছে? ধরো এখানে 1 নম্বর কার্বন থাকে, 2 নম্বর কার্বন এখানে থাকে, 3 নম্বর কার্বন এখানে, 4 নম্বর কার্বন এখানে, 5 নম্বর থাকে, ঠিক আছে? এই যে 2 নম্বর কার্বন আছে না, 2 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন তো থাকে না, প্রত্যেকটা কার্বনের মধ্যে অক্সিজেন থাকে, 2 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন থাকে না, সেজন্য এটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবো। বাস দেখা যাবে কেন নামটা আসছে সেটা দেখা যাবে, ঠিক আছে? এখানের মধ্যে 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক লিখো, এর মধ্যে থাকে অ্যাডিনিন, কেন লিখাচ্ছি সেটাও বুঝবে এখন। গুয়ানিন, সাইটোসিন, একটু কষ্ট করে এই চ্যাপ্টারটা করতে হবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে মুখস্থ করার অনেক কিছু আছে আর বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড, এটা সংকেতও লিখে রাখতে পারো যদি তুমি লিখতে চাও, H3PO4,
এগুলো সমস্যা নাই, কোনো কথা নেই। দেখো এই চ্যাপ্টার যদি তুমি উল্টাও, হ্যাঁ, সবসময় এই চ্যাপ্টার এই শব্দটা পাবা যে এডিনোসিন ট্রাইফসফেট, কিছুক্ষণ আগে পড়েছি না, এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট, আবার আরেকটা আছে এডিনোসিন মনোফসফেট। কি মনে হচ্ছে তোমার কি? এডিনোসিন ডাইফসফেট বলতে কি বোঝায়, মনোফসফেট বলতে কি বোঝায়, আবার ট্রাইফসফেট বলতে তখন কি হচ্ছে? ফসফেট বাড়তেছে, একটা ফসফেট, দুইটা ফসফেট, তিনটা ফসফেট, এরকম না? ফসফেট থাকলে একটা সংখ্যা বোঝাতে এই ডাই ট্রাই এগুলো হ্যাঁ, লিখছো সবাই? লিখছো? আচ্ছা, একটা জিনিস আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলো সংশ্লেষণ করতে একটা পাতায় গিয়ে তোমাদের কিছুক্ষণ আগে দেখাইছিলাম না, পানি ভাঙে, পানি যে ভাঙে সেটা দেখাইছিলাম না, একটু দেখে খেয়াল করো। এই যে পানি আর একটা নাম কিন্তু হাইড্রা, পানিকে কিন্তু হাইড্রাও বলে। কি বলে? হাইড্রা তো না, কিন্তু হাইড্রা এরকম বলে, হাইড্রা থাকে, এটা বলে পানি বোঝায়। যেহেতু একটা জিনিস দেখো, এই যে পানি যে ভাঙে এটা কোন প্রক্রিয়া ভাঙে? সূর্যের উপস্থিতিতে ভাঙে না? হ্যাঁ, সূর্যের উপস্থিতিতে ভাঙে না? এবং সূর্যটাকে একটা আলো না মূলত, আলো বা এটাকে আমরা কি বলতে পারি? ফোটন, বা এই ফোটন থেকে আমরা যদি ফটো বলি, আলো, ফটো বলতে তো আলো বোঝে, তাই না? যেহেতু এই সূর্যের উপস্থিতিতে যে পানি ভাঙে, হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস। একটা ফটোলাইসিস লিখে তারপরে বলতেছি কেউ সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের উপস্থিতি বা ফোটনের উপস্থিতি, হ্যাঁ, কিসের উপস্থিতি? ফোটনের উপস্থিতি, বা তুমি, হ্যাঁ, সূর্যের ফোটনের উপস্থিতিতে, সূর্যের ফোটনের উপস্থিতিতে পাতার মধ্যস্থ লিখছো, পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বা হাইড্রোলাইসিস বলে। ফটোলাইসিস কেন বলতেছি আগে লিখো, তারপরে ফটোলাইসিস কেন বলতেছি? ফটো শব্দটা আসছে কোথা থেকে? ফোটন থেকে আসছে। লাইসিস মানে কি জানো? লাইসিস মানে যে ভাঙা, লাইসিস মানে কি? ভাঙা বা ভাঙন, ঠিক আছে? যেহেতু ফোটনের উপস্থিতিতে ভাঙতেছে সেজন্য এটাকে বলতেছি কি? ফটোলাইসিস। ফোটনের উপস্থিতিতে ভাঙতেছে সেজন্য এটার নাম কি? ফটোলাইসিস। আর যেহেতু পানি ভাঙতেছে সেজন্য এটার নাম কি? হাইড্রোলাইসিস। বুঝতে পারছো? দুটো কিন্তু একই। যেহেতু পানি ভাঙতেছে সেজন্য এটা আরেকটা নাম কি? হাইড্রোলাইসিস। যেহেতু ফোটনের উপস্থিতিতে ভাঙতেছে সেজন্য এটার নাম কি? ফটোলাইসিস। বুঝতে পারছো?